আমি সৃজিতা শুরু করছি রিপাবলিক বাংলা শনিবারের বিশেষ প্রতিবেদন আর বাংলা চার্জশিট। আজ আর বাংলা চার্জশিটে আপনাদেরকে বলবো কিভাবে একটা শিল্পাঞ্চল দিনের পর দিন ধরে ষড়যন্ত্র চলছে, যে ষড়যন্ত্রের হাত ধরে গুন্ডা বাহিনীর তাণ্ডব চলে, যে ষড়যন্ত্রের হাত ধরে চলছে খুন, বোমাবাজি, শুট আউট, যে ষড়যন্ত্রের হাত ধরে ছড়িয়ে পড়ছে রাজনৈতিক হিংসা, কাঁটা সরানোর খেলা। হ্যাঁ, ঠিক ধরেছেন, ঠিক। আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চলের কথা বলছি, যেখানে প্রতি মাসে ঘটে চলেছে এই ধরনের ঘটনা। দেখুন, আবারও উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল, আবারও উত্তপ্ত জগদ্দল। বুধবার রাতে গুলির শব্দে কেঁপে উঠেছিল জগদ্দল। একই কায়দায় শুট আউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী সাদ্দাম। বুধবার রাতে জগদ্দলের মেঘনা মোড়ে মেঘনা জুট মিলে ঝামেলা শুরু হয়, এমনটাই অভিযোগ। পরপর 7 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ, তার সঙ্গেই চলে বোমাবাজি। বুধবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় আহত সাদ্দামকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। পরে তড়িঘড়ি তাকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ। জানা গিয়েছে, আহত সাদ্দাম 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা দেবীর ছেলে নমিত সিং এর অত্যন্ত ঘনিষ্ঠ। তিনিও নাকি তৃণমূল করেন। এই অবধি তো একই রকমের ঘটনা, কিন্তু এরপর এই ঘটনার রেশ কিন্তু থেমে থাকেনি। ঘটনার এক রাত কাটতে না কাটতেই জগদ্দলে আটচালা বাগানে ফের শুরু বোমাবাজি। জুটমিল শ্রমিকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। এই আমি ঘরে প্রবেশ করলাম, এখানে হচ্ছে ছোট একটি রান্নাঘরের মতন জায়গা। আপনারা কোথায় খাচ্ছিলেন? বিছানাতে? হ্যাঁ, বসে বসে টিভি দেখছিলাম, খাচ্ছিলাম বিছানা বসে। একেবারে কানাই চৌধুরী তিনি যেটা বলছেন যে এই হচ্ছে রান্নাঘর। এখান থেকে আমি যদি আরো একটুখানি সামনে যাই, সামনে গেলে আমি দেখতে পাবো এখানে দুটি বাচ্চা নিয়ে কানাই চৌধুরী তিনি খাবার খাচ্ছিলেন এবং সেই সময় কিন্তু এই ঘটনা ঘটে। বোমা পড়ার জেরেই কিন্তু কার্যত একেবারে যে ইটের স্তূপ এবং চারিদিকে যে টালির যে টুকরো, সেই টুকরো রয়েছে। অফিস থেকে মেঘনা জুট মিল গেট প্রায় 700 বা 500 মিটার দূরে, সেইখানে উনি হঠাৎ কেন উপস্থিত হলেন এবং কেন তিনি ওই রাতের বেলা সেখানে দলবল নিয়ে গেলেন? সোমনাথ শ্যাম বাঁচাতে আসবে? কেউ বাঁচাতে আসবে না, লড়তে হবে। গরিব মানুষই এর মধ্যে কষ্ট পাবে। সোমনাথ শ্যাম উসকে বাড়ি নৈহাটি পালিয়ে যাবে। বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনেই চলে গুলি। তাহলে কি প্রশাসন দুর্বল হয়ে গেল, নাকি আইনের শাসনই আর নেই এই বাংলায়? শাসকের আইনেই বারবার অশান্ত হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। পুলিশ দুষ্কৃতি এক হয়ে কাজ, শাসকের একাংশের মদতে গুন্ডারাজ। প্রতি মাসে শুট আউট, বোমাবাজি, খুন। প্রকাশ্যে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বিরোধী নেতাদের সরিয়ে দেওয়ার চেষ্টা। তাহলে কি অর্জুন সিং ও সোমনাথ শ্যামের কোন্দলে পারদ চড়ছে জগদ্দলে? বাড়ছে হিংসা, রক্তক্ষরণ। কেন ব্যারাকপুর কমিশনারেট এলাকায় হিংসায় লাগাম টানতে পারছে না পুলিশ? গুন্ডা মাফিয়ারা বুঝে গেছে যে রাজনীতিবিদরা বা রাজনীতিতে থাকলে যে কোনো জিনিস থেকে আমরা সম্পদ আহরণ করতে পারি। দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, রাজ্যের সম্পদ, মানুষের সম্পদ, সেগুলোকে আমরা যেরকম ইচ্ছাভাবে ব্যবহার করতে পারি, লুটপাট চালাতে পারি। আর তার জন্য এ সো কল কোট আনকোট সমাজ সেবার জন্য আজকে বাংলা এত খুনোখুনি। ভারতবর্ষের কোথাও খুনোখুনি হচ্ছে না। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে রয়েছে মোট 25টি থানা, রয়েছে 12টি বিধানসভা এলাকা। পুলিশের একাংশের বক্তব্য এর মধ্যে হটস্পট 9টি থানা এলাকা। তাহলে কি কাঁচা টাকা কেন্দ্রিক রাজনীতির কারণেই সার্বিকভাবে বাহিনীর মধ্যেও অস্থিরতা রয়েছে? অর্জুন সিংকে গ্রেফতারের চেষ্টা আজ নয়, 19 সাল থেকে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে আইনজীবীরা লিভ নিয়েছেন, লিভ গ্রান্টেড। আমরা আশা করছি সোমবার অবধি ছুটি আছে, মঙ্গলবার বা বুধবার হিয়ারিং হবে। এখানে আইনের প্রোটেকশন অর্জুন সিং পাবে। একাধিক থানায় ঘন ঘন অফিসার বদল কি তার অন্যতম কারণ? আবার নির্দিষ্ট কিছু অফিসার নির্দিষ্ট থানায় থেকে যাচ্ছেন বছরের পর বছর। ব্যারাকপুরের টাকা কেন্দ্রিক রাজনীতির ধারার পরিবর্তন না হলে সার্বিক পরিস্থিতির বদল সম্ভব নয়। টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
লাগাম ছাড়া দুষ্কৃতীদের দৌরাত্ম। এই জগদ্দল ভাটপাড়া লাগাতার সেখানে ঝরছে রক্ত, একেবারে যেন নরককুণ্ডে পরিণত হচ্ছে সব মিলে ওই জগদ্দল আর ভাটপাড়া এলাকা। এই তো দেখুন না, কয়েকদিন আগে এই বুধবার দিন রাত্রিবেলা অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি চলে, তা সেখানেই শেষ হয়নি, বোমাবাজি হয়। আবার সেই ঘটনার রেশ ধরেই 24 ঘন্টার মধ্যে বৃহস্পতিবার দুপুরে ফের বোমাবাজি হয়। এক জুট মিল শ্রমিকের বাড়িতে হয় বোমাবাজি, কোনো ক্রমে প্রাণে বেঁচেছেন তিনি। লোকসভা ভোটের আগে থেকেই ঝরছে রক্ত, কখনো খুন, কখনো শুট আউট, আবার কখনো বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠছে ব্যারাকপুর। টানা 6 বছরে 6 জন পুলিশ কমিশনার বদল হয়েছে ব্যারাকপুরে। 31শে জানুয়ারি নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে খুনের পর আলোক রাজোরিয়াকে সরিয়ে দেওয়া হয় পুলিশ কমিশনারের পদ থেকে, কিন্তু ব্যারাকপুর আর সোজা হয়নি। বাংলায় এই বাহুবলীদের দৌরাত্ম্য অনেকটাই কম ছিল। এটা বাম জামানার শেষের দিক থেকে শুরু হয় এবং এখন এটা একটা বিশেষ জায়গায় পৌঁছে গিয়েছে। এবং আমার মনে হয় বাংলার রাজনীতিতে এই মুহূর্তে বাহুবলীদের যে ভূমিকা, যে দৌরাত্ম্য, সেটা বোধহয় উত্তরপ্রদেশ বা বিহারের সঙ্গে টক্কর দিতে পারে। বুধবারও একই ঘটনার পুনরাবৃত্তি। মেঘনা জুট মিলের ঝামেলাকে কেন্দ্র করে চলল গুলি, বোমাবাজি। বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনেই ঘটল ঘটনা। গোটা ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি এক যুবক। যেখানে অর্জুন সিংকে বোমার আওয়াজের পর ছুটে যেতে দেখা যাচ্ছে বলে দাবি। এই ঘটনায় জোড়া সমন পাঠিয়েছে জগদ্দল থানা। আইনটাকে তোয়াক্কা না করে যা ইচ্ছা এরা তাই করছে, তারই পরিণাম। আমি বলেছিলাম আমি পলিটিক্যাল প্রোগ্রামে ব্যস্ত আছি, আমি পরে জানিয়ে দেব কবে আসবো, কিন্তু আবার নোটিশ দিয়েছে। এই ঘটনায় অর্জুন সিংকেই দায়ী করছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। সাধারণ মানুষের দাবি যে অর্জুন সিং নিজে হাতে কালকে রাতে সেখানে গুলি চালিয়েছে, সেই লম্বে অর্জুন সিংকে গ্রেফতার করতে হবে, না হলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব। লোকসভা ভোট হয়েছে, এখন ব্যারাকপুরের সাংসদ তৃণমূলের পার্থ ভৌমিক। ভোটের পর কেটে গিয়েছে প্রায় 1 বছর। ঘটনাচক্রে এই 1 বছরে ক্রমশ অশান্ত হয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। তৃণমূল কংগ্রেস রয়েছে বলে, তৃণমূল রাজনীতি থেকে সরে গেলে দেখবেন বোমাগুলি হাওয়া হয়ে গেছে। তৃণমূল আছে বলেই বোমাগুলি হচ্ছে। সারা বাংলায় ছেড়ে ভারতের অন্য কোনো জায়গায় আপনি দেখবেন না বোমাগুলি নিয়ে কোথাও কিছু হচ্ছে। সব মিলিয়ে ঘটনার ঘন ঘটা ঘিরে রাজনীতি থাকবে, তরজাও চলবে, কিন্তু ব্যারাকপুর কবে শান্ত হবে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। অর্জুন সিং কোনো পদে নেই, তিনি এমপিতে হেরে গেছেন গোহারা। সেই জায়গা থেকে উনি লাইমলাইটে আসার জন্য তিনি এইসব জিনিসগুলো তৈরি করে তিনি এই ঘটনাগুলো ঘটাচ্ছেন এবং লাইমলাইটে আসার জন্য এগুলো চেষ্টা করছেন। গঙ্গা থেকে বালি তোলা, ইমারতি দ্রব্য সাপ্লাই, পুরনো কারখানার জমি এবং তার পাশাপাশি যে স্ক্র্যাপ রয়েছে সেই সমস্ত কিছু, এবং এর সঙ্গে জড়িত রয়েছে হেরোইন এবং সাট্টার ঠেকও, যা এই মূলত ব্যারাকপুর শিল্পাঞ্চলের যে কোটি কোটি টাকার নগদ যে কালো বাজারির যে চক্র, সেই চক্রের সাথে কিন্তু জড়িয়ে রয়েছে, এবং সেটাও এই ব্যারাকপুর অঞ্চলের অশান্তির মূল কারণ বলে কিন্তু চিহ্নিত করছে রাজনৈতিক মহলের একাংশ। কেন এত বোমাগুলির ঝনঝনানি শিল্পাঞ্চলে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একে অপরকে দুষছে রাজনীতিকরা। পুলিশ ও সমাজ বিরোধীদের যোগসাজশের অভিযোগ তুলছে বাম তৃণমূল বিজেপি। রিপাবলিক বাংলা। দু 2019 সালের পর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে এই ব্যারাকপুরের শিল্পাঞ্চল। একাধিক পদক্ষেপ করেও কোনো লাভ হয়নি। কখন, কোথা থেকে, কিভাবে দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে তা নিয়ে দ্বন্দ্ব কাটেনি। এক ঝলকে দেখে নেওয়া যাক খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটনা
এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকার এবং তার আশেপাশে। দেখুন, চলুন আমরা এক নজরে দেখব যে বিগত কয়েকদিনে ঠিক কি কি হয়ে গেছে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের উপর দিয়ে, কতজনের মৃত্যু হয়েছে। দেখুন একে একে। অক্টোবর 2020 বিজেপি নেতা মনীষ শুক্লা খুন। তারপর পরের স্লাইড। মার্চ 2022 পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন। গুনতে থাকুন আপনারা কতগুলো হচ্ছে। মে 2023 ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতি খুন, 3টে হলো। তারপর বিহারে দুষ্কৃতীদের তাণ্ডব এই 2023 সালে। নভেম্বর 2023 হালি শহরে খুন ব্যবসায়ী, 4 নম্বরটা শুনছেন। বাড়ির ভিতরে ঢুকে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কি ভয়াবহ পরিস্থিতি হলে এই ঘটনা ঘটতে পারে। 5 নম্বর 2024 সাল জুলাই মাস বেলঘরিয়ায় প্রমোটারের গাড়িতে হামলা, রাস্তার উপরে দিনে দুপুরে। নেক্সট 6 নভেম্বর 2024 ব্যবসায়ীকে গুলি বেলঘরিয়া ফিডার রোডে, যে ঘটনা হয়তো বেলঘরিয়া দেখেই অভ্যস্ত নয়। এবং তারপর ছিনতাই করে পালানোর সময় গুলি চালায় দুষ্কৃতীরা। পরেরটাই যায়। নৈহাটি উপনির্বাচনের দিন ভাটপাড়ায় গুলি, এটাও 2024 সালের নভেম্বর মাসের ঘটনা। গুনতে থাকছেন তো আপনারা। তারপর চায়ের দোকানের মধ্যে খুন হয়ে যান তৃণমূল নেতা অশোক সাউ, ওই একই এলাকা। জানুয়ারি 2025 নতুন বছরে আপনারা চলে এসছেন, এবং নতুন বছরের শুরুটাও কি এমনি এমনি করলে হয় নাকি? দেখুন উদাহরণ, নৈহাটির পানি ট্যাঙ্কিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে গুলি। একের পর এক ঘটনা ঘটে গেছে শুধুমাত্র এই ব্যারাকপুর শিল্পাঞ্চল এবং তার আশেপাশের বিভিন্ন অংশকে কেন্দ্র করে। কিভাবে? পুলিশি তদন্ত বলছে রোজ রোজ নিত্য নতুন গ্যাং ঘুরে বেড়াচ্ছে এই শহর আর শহরতলিতে। কিন্তু যে অপরাধ একটা সময় খাতাবন্দি হয়ে গিয়েছিল, সেগুলো আবার কেন ফিরে আসছে? সেই সমস্ত অপরাধমূলক কাজ কেন ফিরে আসছে? কোথায় গরমিল বলতে পারবেন? তাহলে কি এটা ধরে নেওয়া যায় যে সিন্ডিকেট রাজি দায়ী এই ধরনের কাজ করানোর ক্ষেত্রে? যে রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, সে রাজ্যে যে যেভাবে খুশি আইনকে ব্যবহার করছে, এটাই তাহলে নীতি? ছুটছে শহর, বাড়ছে অপরাধ, একটার পর একটা অপরাধমূলক কাজের নজির সৃষ্টি করছে শহর কলকাতা। আগে যেগুলো লুকিয়ে চুরি হতো, এখন সেগুলোই চলছে খুলেআম। চুরি, রাহাজানি, তোলাবাজি, কোনোটাতেই বাদ যায় না ব্যারাকপুর। ব্যারাকপুর অনবরত লিখে চলেছে অন্যায় অপরাধের খতিয়ান। যে অন্যায় অপরাধ একসময় ইতিহাসের খাতায় উঠে গিয়েছিল, তা আবার নতুন করে দানা বাঁধছে এই শহরতলিতে। আর এই গোটা বিষয় বারবার যে প্রশ্ন উঠছে, তাতে মনে হচ্ছে যে কোথাও গিয়ে তদন্তকারীদের বুদ্ধি লোপ পেয়েছে। গোটা ছবিটা দেখলে অন্তত এমনটাই মনে হবে। এবং অবিলম্বে আগামী 26-এর নির্বাচনে তিনি নির্বাচনে হারলে, তার দল বিদায় নিলে তবেই আইনের শাসন এখানে প্রতিষ্ঠা। তাহলে কি ব্যারাকপুরের কোনো এলাকাই আর নিরাপদ নয়? পশ্চিমবঙ্গে একজন ব্যক্তির নাম বলাটা ঠিক হবে না। গান জমানার মাঝামাঝি বা শেষ ভাগ থেকে এই দৌরাত্ম্য শুরু হয় এবং ধীরে ধীরে আজকের দিনে এই মাফিয়ারা, গুন্ডারা, তারা কিন্তু রাজনীতিটাকে নিয়ন্ত্রণ। ব্যারাকপুর জুড়ে তোলাবাজির বড় চক্র। পদক্ষেপের পরেও সক্রিয় তোলাবাজরা, ব্যবসায়ীদের সঙ্গে দুষ্কৃতীদের বোঝাপড়া। খাবারের প্লেট থেকে ইমারতি দ্রব্য, তোলার টাকা না দিলেই খুন। রাজনৈতিক সমঝোতা তো আছেই। একটা হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এটার জন্য হচ্ছে। আর এখন যেগুলো হয়ে গেছে সেগুলো হচ্ছে যে বারবার যে দল পরিবর্তন করা, সেখানে একটা যে রাজনৈতিক যে নেতা থাকে তার তো কিছু মানুষ থাকে, তার কিছু সাপোর্টার থাকে, ফলে তার বিজেপিরও সাপোর্টার তার, তৃণমূলেরও সাপোর্টার তার, দুটো দলই তিনি করেছেন। ফলে এই জায়গা থেকে ক্ষমতার লড়াই নিয়ে কিন্তু এই বোমাগুলিগুলোর ইন্ট্রোডিকশন করেছে বিজেপি আসার পর থেকে। তাহলে কি বিহারের জেলে বসেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে ছড়ানো হচ্ছে বড় অপরাধীদের? সেই কথাই এখন ভাবিয়ে তুলেছে তদন্তকারীদের। যেরকম বাংলায় মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যেই
একটা মেসেজ দিয়েছিলেন ভবানীপুর থেকে যখন গুন্ডা ছাড়িয়েছিলেন যে আমি গুন্ডাদের কন্ট্রোল করি, তো সেই মেসেজটা গুন্ডাদের কাছেও যায়, পুলিশের কাছেও যায়। এটাই বাংলার সব থেকে বড় দুর্নীতি। একাধজন নয়, এক একটা এলাকায় ছড়িয়ে আছে এক একটা মুখ। তাদের কারো গায়ে রাজনৈতিক রং, আবার কারো গায়ে রয়েছে অপরাধের তকমা। তাহলে কি আন্তঃরাজ্য দুষ্কৃতী গ্যাং আবার বাড়ছে বাংলায়, নাকি চোখের সামনে এই ধরনের ঘটনা ঘটতে দেখেও নিশ্চুপ হয়ে থেকেছে পুলিশ? কোনটা ঠিক, নাকি প্রশাসনিক স্তরে আজও থেকে যাচ্ছে ফাঁক ফোকর? লাইন দিয়ে ক্যামেরা আছে, পুলিশের ক্যামেরা আছে, সেইখানে গুলি চলছে, আর পুলিশকে আমি নিজে বলছি কি গুলি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না? আমি আবার চ্যালেঞ্জ করছি, কোর্টে এটা নিয়ে চ্যালেঞ্জ করব। আমি বারবার বলেছিলাম কি এই নজরদারির জন্য এই ক্যামেরা রাখা হয়েছে, তাহলে এই ফুটেজটা কোর্টকে প্রডিউস করুক। এদিকে বুধবার রাতের জগদ্দলের ঘটনায় আদালতের দ্বারস্থ অর্জুন সিং। বাড়ির সামনে বোমাবাজি হওয়ার এফআইআর পুলিশ নেয়নি বলে অভিযোগ, উল্টে তাঁকেই নোটিশ পাঠিয়েছে পুলিশ। আবেদনে সাড়া দিয়ে এফআইআর দায়েরের অনুমতি আদালতের। বারবার সেই একই প্রসঙ্গ উঠে আসছে। কি করছে পুলিশ, কি করছে প্রশাসন? বোমা ছুরি ফেলে তাহলে কি এবার অপরাধের পন্থা বদলাচ্ছে অভিযুক্তরা? সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। লাগাতার একটার পর একটা ঘটনা, একই ধরনের ঘটনার বারবার পুনরাবৃত্তি। কেন? একের পর এক পুলিশ কমিশনার বদল, কিন্তু পরিস্থিতির কোনো বদল নয়। কেন? আচ্ছা, এটা কি শুধুমাত্র এই দুষ্কৃতী রাজ, এটা কি শুধুমাত্র এই সিন্ডিকেট রাজ, নাকি এখানেও রয়েছে রাজনীতি, ভোটের সমস্ত হিসেব নিকেশ? আচ্ছা, এখানেও কি রয়েছে কোনো তোষণ নীতি? আমাদের যাবতীয় নজর থাকবেই ব্যারাকপুরের দিকে। আজ এই পর্যন্তই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।